সহ এখানে বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করছে তারা আমাদের কাছে গিয়েছিল। তো আমরা তাদেরকে বলেছি যে প্রথমত যে জনগণের বা সাধারণ একজন মানুষ হিসেবে এই দেশের আপনারা একটা কমিউনিটি, আপনারা এক জায়গায় কাজ করছেন, আপনারা অধিকার বঞ্চিত হচ্ছেন, সেই জন্য আপনাদের পাশে থেকে আমরা কথা বলবো। কারণ আমরা বলছি যে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য, আমরা আমাদের যে দলের একটা স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, যে অধিকার ভিত্তিক একটা দল আমরা করছি। যে 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্যই কিন্তু এই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছিলাম। কাজে আমাদের কমিটমেন্টের জায়গা থেকে দেশের যে কোনো নাগরিকের অধিকারের প্রশ্নে আমাদের নৈতিক সমর্থন এবং সহযোগিতা থাকবে। এখন প্রিয় ভাইরা বোনেরা, আপনারা এখানে যারা আছেন, প্রথমত আমি এই সরকারের সরাসরি কোনো প্রতিনিধি না, তবে হ্যাঁ, এই সরকার গঠিত হয়েছে আমাদের মতামতের ভিত্তিতে, আমাদের পরামর্শের ভিত্তিতে। আমাদের লোকেরাই সরকারে আছে, সুতরাং তাদেরকে দিয়ে দেশের জন্য, জনগণের জন্য কাজ আমরা করাতে পারবো। একটা নতুন প্রতিষ্ঠানে যখন একজন পরিচালক আসে, একটা থানার ওসি কিংবা ইউনো আসে, ওইখানকার পরিবেশ বুঝে ওঠার জন্য কিন্তু তাদের একটা সময়ের প্রয়োজন হয়। কাজে এখন দেখেন, অবশ্যই আপনাদের পরিষ্কারভাবেই তো বলেছেন যে এক যুগের বঞ্চনা, দীর্ঘদিনের ভোট, রাজপথের সংগ্রাম, তার একটা আবেগ অনুভূতির জায়গা থেকে আজকে আপনারা কথা বলতে পারছেন, মনে করছেন যে এই গণমানুষের সরকারি একমাত্র আপনাদের দাবি আদায় বা বাস্তবায়ন, সেই জন্য আপনারা এখানে এসেছেন, কথা বলছেন। আমি আপনাদের সহ আরো যারা আমার কাছে গিয়েছিল, আমি বলেছিলাম যে দেখেন, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে আসি নাই, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা বলেছি আমরা করব, কিন্তু আপাতত এই সরকারটা অরাজনৈতিক থাকুক। সেই জায়গা থেকে আমাদের যদি সামনে এই সরকার হয়তো ধরেন 6 মাস, 3 মাস কিংবা 1 বছর, বা যেই সময়টা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে দেয়, সেই সময়টুকু পর্যন্ত তারা থাকবে কিছু সংস্কারের লক্ষ্যে, তারপর তো একটা নির্বাচন হবে। কাজে সেই নির্বাচনে আমাদের আপনাদের ভোটের প্রয়োজন হবে, আপনাদের সমর্থন সহযোগিতার প্রয়োজন হবে। কাজে কোনো রাজনৈতিক দল কিন্তু এত বড় কমিউনিটির বিরুদ্ধে যাবে না। কিন্তু এখন আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই পত্রিকা এসেছে, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের বাজেট হয় এভারেজ 5 থেকে 5.5 লাখ, কয়টা বাজেটের? প্রায় 4টা বাজেটের টাকা। পত্রপত্রিকার হিসাব মতে গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। কত কোটি টাকা দেখেন পাচার করেছে? একটা পদ্মা সেতু 32,000 কোটি টাকায় করে, সেটা নিয়ে টকশো টেলিভিশন কত গাল গপ্প, অথচ ব্যাংক থেকে সরকারের লুটেরা মাফিয়া বিনা ভোটের এমপিরা 92,000 কোটি টাকা নিয়ে গেছে। তাহলে 3-3 90, এই 92,000 কোটি টাকা দিয়ে 3টে পদ্মা সেতু করা আছে। তো বন্ধুগণ, ভাইরা বোনেরা, এই 15 বছরে তারা আমাদের রক্ত চুষে লুটপাট করে দেশটাকে ভোকলা বানিয়ে দিয়েছে। এই দেশটাকে ঠিক করার জন্য আপনাদের আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা বলেছি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কাজে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে, সহযোগিতা করতে হবে। এখন আপনাদের দাবিটা যদি কালকে মেনে নেয়, আরো অন্তত 100টা গ্রুপ পরের দিন থেকেই ধরেন এইখানে ওইখানে প্রেস ক্লাবে চলে আসবে। সরকার যেই আমরা ফাসিস্ট শক্তিকে পরাজিত করেছি, তারা সবাই কি দেশ ছেড়ে চলে গেছে? এখনো দেশে আছে। আর মূল যে শয়তানের শিরোমণি খুনি হাসিনা তো দিল্লিতে আছে। এই সরকার যেন স্থিতিশীল হতে
না পারে, সফল না হতে পারে, সেই জন্য সকল ধরনের ষড়যন্ত্র নৈরাজ্য তৈরি করার প্রচেষ্টা ওই খুনে হাসিনা চালিয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে ঢুকতে পারে, আমাদের মধ্যে ঢুকতে পারে, নানান ভাবে আপনারা শুনেছেন, কু, পাল্টা কু, বিচারিক কু, প্রশাসনিক কু, নানান ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। সেইগুলা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, সহযোগিতা করতে হচ্ছে। আপনাদের প্রতি আমার একটা ব্যক্তিগত অনুরোধ থাকবে, আপনারা কিছুটা দিন, অন্তত 15-20টা দিন সরকারকে একটু সময় দেন, যার যার মন্ত্রণালয়টা একটু বুঝে উঠুন। আমি আপনাদের দাবি এখনই মানবে সেটা বলি নাই, আমি বলছি সামগ্রিকভাবে একটা নির্দিষ্ট সময় যদি আমরা না দেই তারা কিন্তু পারবে না। এখন আপনারা কি প্রধান উপদেষ্টা বা কোন উপদেষ্টার সাথে দেখা করেছেন এই পর্যন্ত? পারি নাই। আচ্ছা, তাহলে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের একটা প্রতিনিধিকে সাক্ষাৎ করিয়ে দেওয়া, আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারেন এবং আপনাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি। আমার কথায় যদি কেউ ক্ষুব্ধ হয়ে থাকেন, আপনাদের প্রত্যাশা মতো না হয়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এই সরকারের যেটা বলেছে আমাদের রক্ত, ত্যাগ, সংগ্রামের বিনিময়ে আমরা একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি, যিনি এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না হয়েও তার যে উচ্চতা, তার যে লেভেল, এই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক উপরে ছিল। তার সাথে একটা ডিনার বা লাঞ্চ করার জন্য অনেক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অধীর আগ্রহে থাকছেন। তো সেই ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হয়েছেন, কাজেই তার ক্যাপাসিটি আছে, ক্যালিবার আছে, কানেক্টিভিটি আছে, আমরা কাজে লাগাতে পারবো। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকল কমিউনিটিকে তিনি আস্থায় নিয়ে আসতে পারবেন, আপনাদের দাবি দেওয়া পূরণ করতে পারবেন। এবং পরিষ্কারভাবে আমি মনে করি আমাদের এই মুহূর্তে দুর্নীতি মুক্ত করা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা, দুর্নীতি বন্ধ করা, দুর্নীতি রোধ করা একটা বড় চ্যালেঞ্জ। তো তার জন্য দ্রব্যমূল্যের যে দাম, সেইটার সাথে সামঞ্জস্য করে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকলের বেতন বৃদ্ধি করাটা 1 নম্বর কাজ। কারণ সরকারি চাকরিজীবীরা যখন তার বাচ্চা একটা স্কুলে পড়বে, চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না, রুজির টেনশন করা লাগবে না। জার্মানি, জাপানের মতো তারাও দেশের জন্য পুরো সময়টা শ্রম দিবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। এই আমলে 12,000 টাকা, 14,000 টাকা, 15,000 টাকার বেতন দিয়ে সংসার চলে না। আমার একজন রিক্সাওয়ালা ভাইও ধরেন ঢাকা শহরে 500 থেকে 600 টাকা ইনকাম করে, তাহলে ধরেন তিনি শারীরিকভাবে পরিশ্রম করছেন, তারা 18-20,000 টাকার মতো প্রায়। তাহলে একজন সরকারি অফিসার, সে হোক 20 গ্রেডে কিংবা হোক 14 গ্রেডে, হোক 16 গ্রেডে, তার বেতনটা কেমনে 15,000 টাকা, 16,000 টাকা, এই টাকা তার সংসার চলে? তাহলে সে চুরি করবে না কি করবে? তাহলে সে দুর্নীতি করবে না কি করবে? কাজেই অবশ্যই দুর্নীতি মুক্ত করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে হবে। এখন অনেকেই বলছে আমরা চাপে ফেলাইয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করবো বা একেবারে তাদেরকে কোনো স্পেস হবে না। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বক্তব্য বলেছি, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সার নয়, জনগণের সেবক, প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তাদের একটা সোশ্যাল মর্যাদা আছে। অবশ্যই সার না ডাকলেও তুই তামারি করে তার কথা বলা যাবে না, তাদেরকেও সম্মানটা আমাদেরকে দিতে হবে। কিছু পেতে হলে কিছু যেতে হয়, সম্মান পাইতে হলে সম্মান দিতে হবে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যেহেতু ইউনিয়ন পর্যায়ে কাজ করেন, একজন একেবারে রুট লেভেলে একজন অশিক্ষিত মানুষ, একজন ভিখারি, একজন দিনমজুর আসে আপনাদের কাছে, আপনারা যদি তার গায়ে হাত দিয়ে বলেন, ভাই আপনার যে জ্বর, এই জ্বরে ওষুধ খাওয়া লাগবে না, আপনি ভালো হয়ে যাবেন, তিনি কিন্তু মনোবল চাঙ্গা হবে, অর্থের অসুস্থ ভালো। কাজী আপনার ভাই
আপনার বন্ধু, আপনার সন্তান, এইটা মনে করেই তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। এবং আমার বিশ্বাস বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এত ঘনবসতিপূর্ণ দেশ, কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন সহ প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে আমি মনে করি একজন এমবিবিএস ডাক্তার দেওয়া প্রয়োজন। পাশাপাশি এতদিন কাজ করে যারা একটা এক্সপিরিয়েন্স টিম হয়েছে তাদের চাকরিকে স্থায়ীকরণ, রাজস্বের অন্তর্ভুক্তি করা, এটা অত্যন্ত যৌক্তিক দাবি এবং এই দাবি আদায়ে আপনাদের সাথে আছি। আপনারাও সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ।